ঈদ আর স্বাধীনতা দিবস সহ লম্বা ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। পেট্রোল পাম্পে বাড়ছে যানবাহনের সারি। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা, মার্কিন ইসরায়েলি বাহিনীর আরও একটি রণতরী মোতায়েনের ঘোষণা ওয়াশিংটনের। প্রীতি ম্যাচে দুর্বল মৌরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়, ফ্রান্সের কাছে হার ব্রাজিলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছুটির শেষ দিন আজ, ঢাকা ফিরতি মানুষের চাপ বেড়েছে। নারীর টানে বাড়ি যাওয়া এসব মানুষ প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে নিজ কর্মস্থলে যোগ দিতে ফিরছেন ঢাকায়। এবারে ফিরতি যাত্রায় অভিযোগের সংখ্যাও বেশ কম। নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আরিফিন শাওনের রিপোর্ট। ঈদের লম্বা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার সকাল থেকেই কমলাপুর স্টেশনে ঢাকামুখী মানুষের ভিড়। স্টেশনে একের পর এক প্রবেশ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন। এসব ট্রেনে যাত্রীর চাপ বেশি থাকায় অনেকে ট্রেনের ছাদে ও দরজার কাছে দাঁড়িয়ে ঢাকায় ফিরছে। মূলত শিক্ষার্থী, বেসরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের সদস্যরা বেশি ফিরছেন আজ। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে ফিরলেও যাত্রীদের চোখে মুখে ছিল দীর্ঘযাত্রার ক্লান্তির ছাপ। যাওয়ার সময় একটু চাপ বেশি ছিল, ওই সময় একটু কষ্ট হয়েছিল, বাট ফেরাটা খুব ভালো হয়েছে আর কি। ঈদ যাত্রাও ভালোই কেটেছে, না কোনো সমস্যা হয়নি। না, ট্রেনে হচ্ছে যে একটু মানুষের চাপ ছিল যেহেতু ছুটিটা শেষ, তবে খুব একটা সমস্যা হয়নি। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে ঈদ সুন্দর মতো কাটে আবার ঢাকা শহরে আসতে পারছি। তবে কিছু অভিযোগ ছাড়া সবটুকু যাত্রার স্বস্তি ছিল বলে জানিয়েছেন তারা। আজকে গাড়ি লেট হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার টাইম হইল আপনার 3:30, ব্রাহ্মণবাড়িয়া আইসে মনে হয় 5টা, তো 5:45 হইতে পারে। প্রচুর লোক ছিল এবং হচ্ছে যে প্রত্যেকটা স্টেশনে ওরা লোক নিয়ে নিছে। আসতে একটু হ্যাসেল হয়েছে, ফ্যামিলি নিয়ে আসতে একটু হ্যাসেল হয়েছে। মানুষের অনেক ভিড়, ছাদে উঠেও আসছে অনেক মানুষ। আমরা তো কেবিনে করে আসছি, তারপরেও আসলে বের হওয়ার মতো জায়গা পাই নাই। এদিন রাজধানীমুখী যাত্রীর চাপ থাকার সাথে সাথে ঢাকা থেকে অন্যত্র যাওয়া যাত্রীর সংখ্যাও ছিল বেশ। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে আজও লম্বা লাইন। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণিতে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, রাজধানীর পেট্রোল পাম্পগুলোর আজকের পরিস্থিতি কেমন দেখছেন? মিথিলা, আজকে আমরা যেটি দেখতে পেয়েছি, কয়েকটি পেট্রোল পাম্পে তেল থাকলেও অনেক পেট্রোল পাম্পে কিন্তু আসলে তেল নেই। এবং আপনি যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিজয় সরণি ট্রাস্ট পেট্রোল পাম্পের সামনে যে লাইন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, অনেকেই কিন্তু সকাল থেকেই 6:30 থেকে 7টা থেকে তারা এখানে এসে অপেক্ষা করছেন, তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু এই পাম্পটিতে তেল নেই। এবং কিছুক্ষণ আগে 12:15টার দিকে ডিপো থেকে একটি ট্রাক এসে এখানে পৌঁছেছে, সেটি এখনো তেল সেটি নামানো হয়নি। কিছুক্ষণ পরে হয়তো তারা তেলটি আপলোড করবেন, করার পরে হচ্ছে তেল দেওয়া শুরু করবেন। এবং এখানে অপেক্ষা করছেন রোদের মধ্যে এই রাস্তায় দাঁড়িয়ে। এই পরিস্থিতি প্রায় ঢাকার অনেকগুলো পাম্পেই কিন্তু একই রকম পরিস্থিতি। এবং আমরা পেট্রোল পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, ডিপো থেকে একটি কোটা সিস্টেমে তারা নির্দিষ্ট তেল পাচ্ছেন এবং এ কারণেই তেলের যে চাহিদা সেটি আসলে তারা যে পূরণ করতে পারছেন না। এবং এর ফলে কিন্তু আসলে তেল শেষ হয়ে যাচ্ছে এবং লম্বা লাইন সৃষ্টি হচ্ছে। এবং যারা গ্রাহক রয়েছেন, বিশেষ করে যারা মোটরসাইকেল চালক রয়েছেন এবং অন্যান্য গাড়ির যারা চালক রয়েছেন, তারা কিন্তু বেশ ভোগান্তিতেই তাদেরকে পড়তে হচ্ছে এবং তারা লম্বা লাইনে দাঁড়িয়েই তেল নিচ্ছেন। মিথিলা। নাবিল, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সুগন্ধা, লাবণী, কলাতলী সৈকতের বিস্তীর্ণ বালিয়ার রূপ নিয়েছে জনারণ্যে। ছোট বড় সহ ঈদ আনন্দ উপভোগ করছেন নানা বয়সী দর্শনার্থীরা। তবে ছুটি শেষে ফিরতে শুরু করেছেন অনেক পর্যটক। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। একদিকে ঈদের ছুটি, অন্যদিকে 26 মার্চের সাথে যুক্ত হয়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা ছুটিতে পর্যটকের ঢল কক্সবাজার সমুদ্র সৈকতে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এই ছুটিতে প্রায় 4 লাখের মতো পর্যটকের সমাগম হয়েছে।
কেউ সমুদ্রের লোনা জলে ডুবে ক্লান্তি ধুয়ে ফেলছেন, কেউ বালিয়াড়িতে বসেও উপভোগ করছেন সাগরের হিমেল হাওয়া। আবার বিচ বাইক, ঘোড়া কিংবা জেট স্কিতে চড়ে উল্লাসে মেতে উঠেছেন কেউ কেউ। ভ্রমণের স্মৃতি ধরে রাখতে সেলফি ও ভিডিও ধারণের ব্যস্ত অধিকাংশ পর্যটক। অনেকদিন পর আসলাম, এনজয় করতেছি। পানিতে সবাই ওঠানামা করতেছে, এগুলোই ভালো লাগে। তো সমুদ্রের ভিউটা আমার খুব ভালো লাগে, তো সেই হিসেবে আমার পার্সোনালি কক্সবাজারকে আমি চুজ করি। বিচে আইসা তো আরো বেশি ভালো লাগতেছে, এখানে এত সুন্দর ওয়েদার, আসলে বেশি ভালো লাগে আসতে তাই। আর এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি ট্যুর, সবাই মিলে আসলে তাই খুব এনজয় করি। লাবণী বিচে আমরা 27 জন লাইফগার্ড কাজ করে থাকি সর্বদা। পর্যটকদের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আমাদের কলাতলি বিচ, সুগন্ধা বিচ এবং লাবণী বিচে 3টা টিম আছে। তারা যারা কক্সবাজারের পানিতে নামছে, যারা পর্যটক আছেন, তাদের নিরাপত্তার জন্য 24 ঘন্টা 2 শিফটে কাজ করে যাচ্ছে। কক্সবাজারে থাকা 450-এর বেশি হোটেল মোটেলে এখনও বুকিং রয়েছে। পর্যটকরা যেন নিরাপদে ভ্রমণ শেষে বাড়ি ফিরতে পারে, এমন প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সরোয়ার, বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? বৈঠক তো আসলে শুরু হয়ে গেছে, কতক্ষণ চলে সেটা আসলে ধারণা করা যাচ্ছে না। তবে আপনি জানেন যে সংসদের চিফ হুইপ যিনি নুরুল ইসলাম মনির, তার সভাপতিত্বেই এই সংসদ কমিটির সভা শুরু হয়েছে এবং চলছে, এবং এখানে 2 জন হুইপ আছেন। আমাদেরকে যাওয়ার আগে একজন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার জানিয়েছেন যে এটা আসলে মূলত হাউস কমিটি, এটাতে সংসদ সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা, আবাসন, বিশেষ করে এমপি হোস্টেলগুলো কিভাবে বরাদ্দ দেওয়া হবে, কাদের কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত আলোচনা হবে। আর বিকাল 4টার দিকে বিএনপির সংসদীয় কমিটির সভা আছে। আপনি জানেন যে ঈদের বন্ধের পর কাল থেকে আবার সংসদের অধিবেশন শুরু হবে, এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সময় যে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল সেগুলো আসলে যাচাই বাছাই বা পর্যালোচনা করার জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছিল। সেখানে বিশেষ কমিটির কি আলাপ হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে সরকারের স্ট্যান্ড কি, এই বিষয়গুলো এবং রাজনৈতিক নীতি নির্ধারণ কিভাবে দিক নির্দেশনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী এবং দলের বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এই সংসদীয় কমিটির সভা শুরু হবে। জানেন তিনি যেহেতু সংসদীয় নেতা, তার সভাপতিত্বেই হবে, এবং আমাদেরকে যেটা বলেছেন যে আসলে এই সভায় আগামী অধিবেশনটা কিভাবে চালানো হবে সেই বিষয় নিয়ে সদস্যদেরকে অবহিত করা হবে, এবং এই বিশেষ কমিটির যেই অধ্যাদেশগুলোর বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি কি সেগুলো সদস্যদের সাথে আলাপ করা হবে। সরোয়ার, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা 10 দিনের জন্য স্থগিত করলেও দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। পরমাণু কেন্দ্রে হামলার নিন্দা জানিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুধু পারমাণবিক স্থাপনায় নয়, তেহরানের বিভিন্ন সরকারি অবকাঠামো ও আবাসিক এলাকা লক্ষ্য করেও হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির কেরমান শাহ প্রদেশে নিহত হয়েছে অন্তত 20 জন। ইরানকে নিশ্চিহ্ন করতে মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ H.W. বুশ নামে আরও একটি যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগন। এদিকে ইরানের পরমাণু কেন্দ্র হামলা চালানোয় যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত রেখেছে তেহরান। এতে সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে মোতায়েন করা সেনাবাহিনীর অন্তত 12 জন আহত হয়েছে। আর ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যৌথ একদিনে হামলায় আহত হয়েছে 250-এরও বেশি ইসরায়েলি। খেলার খবর, ফিফা র্যাঙ্কিংয়ে 115 নম্বরের দেশ মৌরিতানিয়ার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে 2-1 গোলে জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার খেলার কথা ছিল ফিনালিসিমায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর দেশ স্পেনের বিপক্ষে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ম্যাচটি বাতিল হওয়ায় গুয়াতেমালার বিপক্ষে খেলার তারিখ নির্ধারিত হয়েছে মেসিদের, কিন্তু ফিফার 2 মহাদেশের খেলার নিয়মে বাতিল হয়ে যায় ম্যাচটি। ফলে স্বল্প সময়ে অন্য কোনো দেশ না পেয়ে আফ্রিকান দেশ মৌরিতানিয়ার বিপক্ষেই খেলেছে ফিফা র্যাঙ্কিংয়ের 3 নম্বর দেশটি। বুয়েন্স আয়ার্সের লা বোম্বনেরা স্টেডিয়াম 112 ধাপ পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে হালকা মেজাজেই খেলেছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে এনজো ফার্নান্দেজ ও ফ্রি কিক থেকে নিকো পাজের গোলে 2-0 লিড নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নেমে কিছু ঝলক দেখালেও গোল পাননি। ম্যাচে বড় জয়ের চেয়ে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাই ছিল কোচ লিওনেল স্কালোনের মূল লক্ষ্য। এছাড়া বিশ্বকাপের আগে ইনজুরি মুক্ত থাকার জন্য বাড়তি সতর্কও ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা।
দুই দলই প্রতিপক্ষের বারে সমান 4টি করে শট মারে। ইনজুরির সময় একটি গোলও শোধ করেছে। মরিতানিয়ার ডিফেন্ডার জর্ডান লেফোর্ট নিজের অভিষেক ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে গোল করে দিনটিকে স্মরণীয় করে রাখেন। প্রীতি ম্যাচে 10 জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ফক্সবোরোতে সেলেসাউদের 2-1 গোলে হারিয়েছে লাবলুজরা। সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন 2026 বিশ্বকাপ জয়ে অন্যতম ফেভারিট। প্রীতি ম্যাচ হলেও তাই আজ 2 ফুটবল পরাশক্তির লড়াই চোখ ছিল ফুটবল ভক্তদের। বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ফক্সবোরোতে মাঠে নামে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও 2 বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। 32 মিনিটে উসমান দেম্বেলের দুর্দান্ত এক থ্রো বল ধরে বল ব্রাজিলের জালে পাঠিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। 55 মিনিটে রক্ষণ সামলাতে গিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন ফরাসি খেলোয়াড় দায়ত উপামেকানো। 10 জন হয়ে যাওয়া ফ্রান্সের বিপক্ষে সুযোগটা নিতে পারেনি ব্রাজিল। উল্টো উগো একিতিকের গোলে ব্যবধানটা দ্বিগুণ করে ফ্রান্স। 78 মিনিটে ব্রেমের একটি গোল শোধ করলেও ব্রাজিল আর সমতাসূচক গোলটির দেখা পায়নি। ৬৬,২১৫ দর্শকের বড় অংশই ছিলেন ব্রাজিলের সমর্থক। সেলেসাউদের দলে নেইমারকে অন্তর্ভুক্ত করতে স্লোগান দেয় তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।